আয়না ঘর। পৃথিবীর ৯৮% রহস্য আয়নার ভিতরেই লুকিয়ে আছে। আপনিও খুঁজে দেখবেন নাকি আয়না ঘরের আয়নার রহস্য? আসসালামু আলাইকুম আয়না ঘরের শ্রোতা বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য এমন এক অভিজ্ঞতার ঝুলি খুলে দিচ্ছি যা শোনার পর হয়তো অন্ধকার ঘরটাতে আপনি আর একা থাকতে পারবেন না। আজ আমার ইনবক্সে একটি ইমেল এসেছে তহিদ ভাইয়ের কাছ থেকে। তিনি বর্তমানে একজন সরকারি ইঞ্জিনিয়ার। আজ থেকে প্রায় ৩০ বছর আগে তিনি উত্তরবঙ্গের এক গহীন গ্রাম মায়ানগরে গিয়েছিলেন। তহিদ ভাই লিখেছেন, ভাই আমি জানি না কেন আজ ৩০ বছর পর সেই কালিন্দির দিঘির কথা আমার এতটা মনে পড়ছে। এই ৩০ বছরে আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক শহর দেখেছি, কিন্তু মায়ানগরের সেই লাল মাটির গন্ধ আজও আমার নাকে লেগে আছে। গ্রামটার নাম শুনলে আমরা হাড়ের ভিতরে এক ঠান্ডা স্রোত বয়ে যায়। মায়ানগর গ্রামটা সাধারণ ছিল না ভাই। লাল মাটির রাস্তার দুই পাশে মাইলের পর মাইল আদিম বন। সেই বন এতটাই ঘন যে সূর্যের আলো মাটির বুক পর্যন্ত পৌঁছাতে পারে না। আমি যখন আমার পুরনো জিপটা নিয়ে সেই গ্রামের সীমানায় পা রাখলাম, তখন দুপুর ২টো, কড়া রোদ থাকার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? পুরো গ্রামটা একটা ধূসর কুয়াশায় ঢাকা ছিল। কুয়াশা নয়, এ যেন কোনো মরা মানুষের নিঃশ্বাস জমে বাতাসটাকে ভারী করে রেখেছে। রাস্তার দুই পাশে কোনো সবুজ গাছ ছিল না, ছিল শুধু প্রাচীন কিছু তেঁতুল গাছ আর অশ্বত্থ গাছ। সেই গাছগুলোর ডালপালা একটাও পাতা ছিল না। ডালগুলো এমনভাবে নিচের দিকে বেঁকে ছিল যেন শত শত অভিশপ্ত আত্মা তাদের হাড়ের মতো আঙ্গুলগুলো দিয়ে আমাকে ধরার জন্য ওত পেতে আছে। আমি লক্ষ্য করলাম রাস্তার ধুলোবালি উঠছিল না, বাতাসটা ছিল খুব ভেজা এবং ভারী। সেই বাতাসে ভেসে আসছিল পচা শ্যাওলা আর অনেক বছর পুরনো কাঁচা রক্তের এক তীব্র সোদাল গন্ধ। আমি যখন জিপ থেকে নামলাম, দেখলাম গ্রামের মানুষগুলো আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আবার কেউ কেউ আমার দিকে তাকাচ্ছে না। তাদের চোখগুলো ছিল একদম স্থির, একদম মাছের চোখের মতো। মাছের চোখ যেমন নড়াচড়া করে না, তেমন ঠিক স্থির চোখ। তারা কোনো কথা বলছিল না, এমনকি নিজেদের মধ্যেও কথা বলছিল না। পাশেই দেখলাম গ্রামের কুকুরগুলো দিঘির দিকে মুখ করে করুণ সুরে কাঁদছিল। ওটা ঘেউ ঘেউ শব্দ ছিল না ভাই, ওটা ছিল একটা হাহাকার, যেন তারা অদৃশ্যের কোনো এক যমদূতকে দেখতে পাচ্ছে। আমি বাংলোর দিকে হাঁটা শুরু করলাম। আমার পেছনে আমার নিজের ছায়াটা কেমন জানি অদ্ভুতভাবে বড় হতে শুরু করলো। আমি যখন ডান দিকে ফিরলাম, ছায়াটা যেন বাম দিকে নড়ছিল। মনে হচ্ছিল আমার ছায়াটা আর আমার নিয়ন্ত্রণ নেই। বাংলোর কাছাকাছি যেতেই আমি সেই কালিন্দির দিঘিটা দেখতে পেলাম। দিঘিটা ছিল বিশাল, কিন্তু সেই দিঘির পানি নীল নয়, স্বচ্ছও নয়, একদম আলকাতরার মতো কুচকুচে কালো। এরকম দিঘি আমি এর আগে কখনো দেখিনি। পানিটা এতটাই স্থির যেন মনে হচ্ছিল ওটা একটা কালো মখমল কাপড় দিয়ে ঢাকা কোনো এক বিশাল গর্ত। পানির উপর কোনো ঢেউ ছিল না, এমনকি একটা ফড়িংও সেই পানির উপর বসছিল না। আমি অবাক হচ্ছিলাম এগুলো দেখে, আর মনে হচ্ছিল পানির অনেক গভীর থেকে কেউ একজন অবরিত শ্বাস নিচ্ছে। মাঝে মধ্যে পানির ভেতর থেকে একটা বড় বুদবুদ উঠছিল,
এবং সেটা ফাটার সাথে সাথে পচা লোহা আর রক্তের এক বিকট গন্ধ পুরো এলাকা ভাসিয়ে দিচ্ছিল। আমি যখন বাংলোর বারান্দায় দাঁড়ালাম, দেখলাম দরজার উপর একটা পুরনো লোহা দিয়ে তৈরি অদ্ভুত এক চিহ্ন আঁকা। বাড়ির বৃদ্ধ দারোয়ান কাশেম মিয়া আমার দিকে তাকিয়ে কোনো কথা বলল না, শুধু আঙুল দিয়ে দিঘির দিকে ইশারা করে বললেন, বাবা, রাতেই যখন দিঘির পানি ফুটবো তখন জানালার দিকে চাইয়েন না, আর জানালার কাজ যদি কেউ টোকা দেয় ভুলেও উত্তর দিয়েন না। এখানে ছায়া চুরি হয় বাবা, ছায়া চুরি হয়। কাশেম মিয়ার সেই কথাগুলো আমার কানের ভেতরে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আমি তখন জানতাম না আজ রাতের অন্ধকার আমার জন্য কি বিভীষিকা নিয়ে অপেক্ষা করছে। আমি যখন সেই পুরনো বাংলোর ভেতরে ঢুকলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। কিন্তু মায়ানগরে সন্ধ্যা মানে সাধারণ অন্ধকার নয়, এ যেন এক আদিম অন্ধকারের চাদরে যা সবকিছু গিলে খেতে চায়। বাংলোর ভেতরে ঢোকার পর প্রথম যে জিনিসটা আমাকে চমকে দিয়েছিল তা হলো ভেতরের অস্বাভাবিক ঠান্ডা। বাইরে ভ্যাপসা গরম, কিন্তু ঘরের দেয়ালগুলো থেকে যেন বরফের মতো শীতলতা বেরোচ্ছে। আমি যখন হারিকেনটা জ্বালালাম দেখলাম দেয়ালের শ্যাওলাগুলো নড়াচড়া করছে। না ভাই, ওগুলো সাধারণ শ্যাওলা ছিল না। ভালো করে লক্ষ্য করে দেখলাম ওগুলো কুচকুচে কালো রঙের হাজার হাজার পোকা, যা দেয়ালের ফাটল দিয়ে বেরোচ্ছে আর আবার ভেতরে ঢুকে যাচ্ছে। এসব দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি এটা কোথায় চলে আসলাম। আমি খাটে বসলাম। খাটটা অনেক পুরনো আমলের সেগুন কাঠের তৈরি। আমি বসার সাথে সাথে এই খাটটা ক্যাচ ক্যাচ করে একটা আর্তনাদ করে উঠল। মনে হলো খাটের তলায় কেউ একজন শুয়ে আছে এবং আমার ভারে সে যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি দ্রুত নিচু হয়ে খাটের তলায় তাকালাম। সেখানে কেউ নেই, শুধু জমাট বাঁধা ঘুটঘুটে অন্ধকার আর মরা মানুষের চুলের মতো একগুচ্ছ কালো তন্ত্র পড়ে আছে। আমার বুকটা ধুক করে উঠল। রাত তখন 10টা। বাইরে ঝিঝি পোকার কোনো শব্দ নেই। আমি অবাক হলাম যে গ্রামে ঝিঝি পোকার শব্দ নেই, এতটা নিস্তব্ধ। আমি বাংলোর জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। দিঘির পানিটা তখনও আয়নার মতো স্থির হয়ে আছে। হঠাৎ আমি লক্ষ্য করলাম দিঘির পাড়ে সেই প্রাচীন বটগাছটার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। লোকটা অনেক লম্বা, সাধারণ মানুষের চেয়ে অন্তত 4 ফুট বেশি। তার পরনে কোনো কাপড় নেই, কিন্তু তার গায়ের চামড়া মাছের মতো আঁশযুক্ত আর পিচ্ছল। হারিকেনের আলোতে দেখলাম তার চোখ দুটো জ্বলন্ত আঙ্গারের মতো লাল। সে নড়ছিল না, শুধু দিঘির পানির দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলছিল। হঠাৎ করেই দিঘির সেই স্থির পানিতে একটা বিশাল আকার ঘূর্ণি তৈরি হলো। আমি অবাক হচ্ছি, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এগুলো কি দেখছি? কোনো বাতাস নেই, কোনো ঝড় নেই, অথচ পানিটা টকবক করে ফুটতে শুরু করলো। ঠিক তখনই সেই দীর্ঘ অবয়বটা ধীরে ধীরে পানির দিক থেকে হাঁটতে শুরু করলো। সে যখন হাঁটছিল শুকনো পাতায় কোনো শব্দ হচ্ছিল না। সে যখন পানির কিনারে পৌঁছালো তখন আমি যা দেখলাম তা কল্পনা করলে আমার আজও গায়ের লোম খাড়া হয়ে যায়। পানিটা আপনা আপনি 2 ভাগ হয়ে গেল, যেন কোনো দরজা তার সিংহাসন থেকে ওঠার জন্য পথ করে দিচ্ছে।
সেই ছায়াটা পানির ভিতরে হেঁটে ঢুকে গেল, অথচ একটা ঢেউ উঠল না। ঠিক তখন আমার ঘরের জানালার কাছে একটা শব্দ হলো, টুক টুক টুক। আমি স্থির হয়ে গেলাম। কাশেম মিয়ার সেই কথা মনে পড়ে গেল, জানালার কাছে যদি কেউ টোকা দেয় ভুলেও উত্তর দিয়েন না। আমার নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। শব্দটা আবার হলো, এবার আরো জোরে, যেন কেউ নখ দিয়ে জানালার কাছে আঁচড়াচ্ছে। আমি সাহস সঞ্চয় করে জানালার দিকে তাকালাম। জানালার বাইরে কেউ নেই, শুধু কুচকুচে অন্ধকার, কিন্তু কাচের ওপারে আমি একটা ভিজে হাতের ছাপ দেখতে পেলাম। সেই হাতের ছাপটা ছিল অস্বাভাবিক বড়, আর আঙুলগুলো ছিল মানুষের চেয়ে অনেক লম্বা আর বাঁকানো। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ঠিক তখনই দিঘির মাঝখান থেকে এক বিভৎস অট্টহাসি ভেসে এলো। সে হাসিটা কান দিয়ে নয়, সরাসরি মগজের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি দেখলাম দিঘির মাঝখান থেকে একটা বিশাল কাঠামো উঠে আসছে। একে একে বেরিয়ে এলো দুটো বিশাল মহিষের মতো শিং, তারপর সেই ভয়ঙ্কর লাল চোখ, আর শেষে তার 10 ফুট দীর্ঘ কুচকুচে কালো দেহ। তার পিঠের উপর দুটো বিশাল বাদুড়ের মতো ডানা ঝুলে আছে। ডানাগুলো যখন সে ঝপটা দিচ্ছে, তখন দিঘির পাড়ের গাছগুলো মরমর করে ভেঙে পড়ছে। সেই জিন সর্দার যখন ডাঙায় উঠে এলো, তার প্রতিটি পদক্ষেপ মেদিনী কেঁপে উঠছিল। সে সরে সরে আমার বাংলোর দিকে এগোতে শুরু করলো। আমি বুঝতে পারলাম আজ রাতে সে একা আসেনি। তার পেছনে দিঘির পানি থেকে উঠে আসছে আরো শত শত ছায়ামূর্তি। তাদের কারো শরীর মানুষের মতো, কিন্তু মাথাটা মাছের, কারো পা নেই। তারা বাতাসের উপর দিয়ে ভেসে আসছে। তারা সবাই সর্দারের অনুসারী। সর্দার যখন বাংলোর বারান্দায় পা রাখলো, আমি অনুভব করলাম আমার ঘরের হারিকেনটা কাঁপতে কাঁপতে নিভে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল, আর সেই অন্ধকারের মাঝে আমি দেখতে পেলাম সর্দারের সেই লাল চোখটা জানালার ওপাশ থেকে সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমার ঘরের হারিকেনটা যখন নিভে গেল, তখন শুরু হলো এক আদিম বিভীষিকা। ঘরের ভেতর তখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু অদ্ভুত বিষয় হলো আমি অন্ধকারের সবকিছুই দেখতে পাচ্ছিলাম। সর্দারের সেই লাল চোখটা জানালার ওপাশ থেকে আগুনের গোলার মতো জ্বলছিল। আমি নড়তে পারছিলাম না, আমার জিহ্বা জড়িয়ে আসছিল। হঠাৎ দেখলাম সর্দার জানালার কাচের ভেতর দিয়ে তার লম্বা হারসার হাতটা ঢুকিয়ে দিল। জানালার কাচ ভাঙল না, বরং তার হাতটা কুয়াশার মতো কাচের ভেতরে দিয়ে গেল, আমার দিকে এগিয়ে এলো। সর্দারের সেই শীতল আঙ্গুলগুলো যখন আমার কপালে ছোঁয়ালো, আমার মনে হলো কেউ আমার মাথায় 1000 ভোল্টের বিদ্যুৎ শক দিয়েছে। আমার সারা শরীর দিয়ে এক অসহ্য যন্ত্রণা বয়ে গেল। ঠিক তখন আমি এক অলৌকিক দৃশ্য দেখলাম। আমি দেখলাম আমার খাটের উপর শুয়ে আছি, আমি খাটের উপর শুয়ে আছি, কিন্তু আমি আসলে খাটের উপর নেই, আমি বাতাসের উপর ভাসছি। নিচে তাকিয়ে দেখি আমার নিথর দেহটা খাটের উপর পড়ে আছে, আর আমার একটা স্বচ্ছ প্রতিচ্ছবি, অর্থাৎ আমার আত্মা সর্দারের হাতের মুঠোয় বন্দি। সর্দার আমার আত্মাকে তার কোমরে ঝোলানো সেই অদ্ভুত মাটির হাঁড়িতে পুরে ফেলল।
হাঁড়িটার মুখ বন্ধ করার সাথে সাথে আমার চারপাশের জগৎটা পাল্টে গেল। সর্দার আমাকে নিয়ে দিঘির সেই হাড়ের সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। সিঁড়ির প্রতিটি ধাপ যখন সে পার হচ্ছিল তখন সেই হাড়গুলো থেকে কান্না শব্দ আসছিল। মনে হচ্ছিল প্রতিটি হাড় এক একজনের মানুষের হাহাকার ধারণ করে আছে। আমরা যখন দিঘির একদম তলদেশে পৌঁছালাম, আমি যা দেখলাম তা কোনো মানুষের কল্পনাতেও আসতে পারে না। কালিন্দী দিঘির নিচে ছিল এক বিশাল শহর, কিন্তু সেই শহর পাথরের নয়, ইটের নয়, ওটা ছিল হাজার মানুষের কঙ্কাল আর পচা হাড় দিয়ে তৈরি। রাস্তার দুপাশে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছে মানুষের শিরদাঁড়া, আর তার ওপর বাল্ব হিসেবে বসানো হয়েছে মানুষের জ্বলন্ত খুলি। সেই খুলিগুলোর চোখের কোটর দিয়ে নীল রঙের আগুন বেরোচ্ছে। পুরো শহরটা এক ম্লান নীল আলোয় ঢাকা। সর্দার আমাকে নিয়ে সেই শহরের মূল ফটক দিয়ে ঢুকলো। ফটকটা তৈরি হয়েছিল দুটো বিশাল হাতির কঙ্কাল দিয়ে। ভেতরে ঢোকার পর দেখলাম অসংখ্য ছোট ছোট কুঠির। সেই কুঠিরগুলোর ভেতর থেকে মানুষের গোঙানির শব্দ আসছিল। প্রতিটি কুঠুরিতে একজন করে মানুষের আত্মাকে বন্দি করে রাখা হয়েছে। তাদের কাজ হলো জিন সর্দারের জন্য হাড়ের অলংকার তৈরি করা। আমি দেখলাম সর্দারের পাইক পেয়াদারা, যাদের শরীর মানুষের মতো কিন্তু মুখগুলো হাড়ের মতো, হাঙরের মতো। তারা চুবুক দিয়ে সেই আত্মাদের উপর আঘাত করছে। সেই চাবুকগুলো তৈরি হয়েছিল মানুষের চুল আর বিষাক্ত সাপের চামড়া দিয়ে। সর্দার আমাকে নিয়ে তার প্রধান প্রাসাদে পৌঁছলো। প্রাসাদের মেঝেটা ছিল নরম আর থলথলে। ভালো করে লক্ষ্য করে দেখলাম মেঝেটা আসলে মানুষের চামড়া দিয়ে তৈরি। আমি যখন হাঁটছিলাম মনে হচ্ছিল আমি জ্যান্ত কোনো মাংসের উপর দিয়ে হাঁটছি। প্রাসাদের মাঝখানে একটা বিশাল কড়াই ছিল। সেই কড়াইয়ের কালো রঙের একটা তরল টকবক করে ফুটছিল। সর্দার আমার আত্মাকে সেই কড়াইয়ের সামনে নিয়ে দাঁড়ালো। সে তার অমানসিক কণ্ঠে গর্জন করে বলল, এই হলো স্মৃতি নিংড়ানো কুঠির। এখানে তোর সব মানুষের স্মৃতি ধুয়ে মুছে ফেলা হবে। তুই আজ থেকে কেবল আমার দাস। সর্দার যখন তার নখ দিয়ে আমার আত্মার কপালে একটা আঁচড় কাটলো, আমি আমার চোখের সামনে আমার ছোটবেলার সব দৃশ্য ভেসে উঠতে দেখলাম। আমি দেখলাম আমার মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে, আমি আমার বন্ধুদের সাথে মাঠে খেলছি। কিন্তু সর্দার সেই স্মৃতির ওপর যখন তার কালো নিঃশ্বাস ছাড়লো, সাথে সাথে সেই দৃশ্যগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। যন্ত্রণায় আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু পাতালপুরীর সেই ভারী বাতাসে আমার চিৎকার কেউ শুনতে পেল না। আমি বুঝতে পারলাম আমার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে ভুলে যাচ্ছিলাম আমি কে, আমার নাম কি। আমার মনে হচ্ছিল আমি এই হাড়ের শহরে একটা অংশ হয়ে যাচ্ছি। আমার আত্মা পাতালপুরীর হাড়ের প্রাসাদে তিলে তিলে ধ্বংস হচ্ছিল। ঠিক সেই সময় মায়ানগরের অন্ধকার রাস্তায় দেখা গেল এক রহস্যময় অবয়ব। তিনি আর কেউ নন, এই অঞ্চলের সবচাইতে জাদ্রেল তান্ত্রিক এবং জিনতত্ত্বের বিশেষজ্ঞ করিম গুনিন। গুনিন চাচার সেই রাতের যে বর্ণনা দিয়েছেন তা শুনলে শরীরে কাঁটা দেয়। আমার নিথর দেহটা যখন বাংলোর মেঝেতে পড়েছিল, তখন হঠাৎ বাংলোর সেই পুরনো কাঠের দরজাটা মর্মর শব্দে খুলে গেল। কাশিম মিয়া বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু তার পাশে দাঁড়িয়েছিলেন এক
দীর্ঘকায় বৃদ্ধ, পরনে ছিল আলখেল্লা আর গলায় ঝুলছিল অজস্র হার ও পাথরের মালা। তার চোখ দুটো অন্ধকারের মতো, মাঝেও হীরের মতো জ্বলছিল। তিনি ঘরে ঢুকেই আমার দেহের চারপাশে একবার দেখলেন এবং ভালো করে দেখে নিলেন। তার হাতে ছিল একটা বিশাল লোহার শিকল আর একটা পুরনো তামার থালা। গুনিন চাচা গম্ভীর গলায় কাশেম মিয়াকে বললেন, কাশেম, দেরি হয়ে গেছে রে, সর্দার ওকে পানির নিচে নিয়ে গেছে। হাড়ি বন্ধ হয়ে গেলে ওকে আর ফেরানো যাবে না। তুই তাড়াতাড়ি বাঘের রক্ত আর শ্মশানের ছাই নিয়ে আয়, আজ কালিন্দির পানি লাল হবে। কাশেম মিয়া দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলো। গুনিন চাচা তখন দিঘির একদম কিনারে গিয়ে বসলেন। তিনি দিঘির পাড়ে সেই অপয়া বটগাছটার নিচে বসে এক বিশাল মণ্ডলী আঁকালেন। মণ্ডলীর চারপাশে এবং চার কোণে চারটা মানুষের খুলি বসিয়ে তিনি তাতে আগুন জ্বালিয়ে দিলেন। সে আগুন সাধারণ ছিল না ভাই, আগুনের শিখাগুলো ছিল নীল আর বেগুনি। গুনিন চাচা তার হাতের তামার থালা মাটিতে নামিয়ে রেখে এক ভয়ঙ্কর মন্ত্র পড়া শুরু করলেন। তার গলার স্বর ধীরে ধীরে ভারী হতে শুরু করলো। একসময় বাঘের গর্জনের মতো শুনতে লাগলো। তিনি চিৎকার করে বললেন, ওরে কালিন্দির কাল সাপ, ওরে হাড়ের শহরের সর্দার, আমার সামনে মুখ দেখা। যদি আজ না আসিস তবে তোর এই দিঘি আমি মন্ত্রের জোরে শ্মশান করে দেব। সাথে সাথে দিঘির পানি থেকে এক বিকট শব্দ এলো। মনে হলো পানির নিচ থেকে কেউ একজন আর্তনাদ করছে। আকাশ মুহূর্তের মধ্যে কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো এক অসময়ী ঝড়। সেই ঝড় বটগাছটার ডালগুলো বাতাসের তোড়ে এমনভাবে নাড়ছিল যেন হাজার হাজার হাত গুনিন চাচাকে টেনে নিয়ে যেতে চাইছে। কিন্তু চাচা অটল। তিনি তার হাতের সেই লোহার শিকল দিয়ে মাটিতে সজোরে আঘাত করলেন। প্রতিটি আঘাতের সাথে সাথে দিঘির মাঝখানে থেকে বিশাল বিশাল ঢেউ পাড়ে আসতে পড়ছিল। পানির নিচে আমি তখন দেখছিলাম এক অদ্ভুত দৃশ্য। সর্দার যন্ত্রণায় তার নিজের শরীর খামচে ধরছিল। গুনিন চাচার মন্ত্রের তেজ সর্দারের হাড়ের প্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি করেছিল। প্রাসাদের হাড়ের স্তম্ভগুলো একে একে ভেঙে পড়তে শুরু করলো। সর্দার তার হাতে থাকা আমার আত্মার হাড়িটা মাটিতে আছড়ে দিতে চাইল, কিন্তু গুনিন চাচার অদৃশ্য শক্তির টানে সে পারছিল না। সর্দার তখন তার 1000 ছায়া সৈনিক পাঠালো গুনিন চাচাকে শেষ করার জন্য। আমি দেখলাম দিঘির পানি থেকে শত শত বিভৎস মূর্তি, কারো মুখ কাটা, কারো চোখ নেই। তারা হামাগুড়ি দিয়ে গুনিন চাচার দিকে ধেয়ে আসছে। কিন্তু গুনিন চাচা একদমই ভয় পেলেন না। তিনি তার থলে থেকে এক মুঠো তান্ত্রিক সর্ষে বের করে চারদিকে ছিটিয়ে দিলেন। সেই সর্ষেগুলো যখন ওই ছায়ামূর্তিদের গায়ে লাগলো তখন তারা আগুনের হলকার মতো জ্বলে উঠল। পুরো দিঘির পার তখন অতৃপ্ত আত্মাদের আর্তনাদে ভরে গেল। লড়াইটা যখন তুঙ্গে, তখন সর্দার নিজেই পানি থেকে অর্ধেক শরীর বের করে আসলেন। তার সেই কপালে থাকা লাল চোখটা থেকে এক রক্তভাব আলো সরাসরি গুনিন চাচার উপর পড়ল। গুনিন চাচা আলখেল্লায় আগুন ধরে গেল, কিন্তু তিনি তার মন্ত্র থামালেন না। তিনি নিজের হাতের তালু চিরে এক ফোঁটা তাজা রক্ত সেই তামার থালায় দিলেন। রক্তের স্পর্শ পেতেই থালাটা থেকে এক বিশাল আকার আলোর জ্যোতি বের হলো। গুনিন চাচা চিৎকার করে উঠলেন, ছেড়ে দে ওকে,
এই আত্মার আয়ু তোর দিঘির শ্যাওলার লেখা নেই, ফিরে যা তোর পাতালে। ঠিক সেই মুহূর্তে আমি অনুভব করলাম সর্দারের সেই হাড়ের প্রাসাদ ধূলিসাৎ হয়ে গেল। আমার চারপাশের অন্ধকারটা সাদা হয়ে গেল। আমি অনুভব করলাম আমি এক সীমাহীন শূন্যতার ভেতরে পড়ে যাচ্ছি। সেই সীমাহীন শূন্যতার ভেতর দিয়ে পড়ে যাচ্ছিলেন। তখন তার মনে হচ্ছিল তিনি বুঝি কোনো এক অনন্ত গহ্বরে তলিয়ে যাচ্ছেন। আমি যখন সেই পতনের মধ্যে ছিলাম তখন আমার কানের কাছে হাজার হাজার মানুষের হাহাকার শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল হাড়ের শহরের সেই বন্দি আত্মারা সবাই মিলে আমাকে জাপটে ধরেছে, যেন আমি তাদের ফেলে একা না যাই। কিন্তু করিম গুনিনের মন্ত্রের শক্তি ছিল অজেয়। হঠাৎ এক প্রচণ্ড ঝটকায় আমার চোখ খুলে গেল। আমি দেখলাম আমি বাংলোর সেই স্যাঁতসেঁতে মেঝেতে পড়ে আছি। আমার সারা শরীরে থরথর করে কাঁপছে। আমার গলার ভেতরে এক তীব্র তিতা স্বাদ, যেন কেউ পচা রক্ত গিলিয়ে দিয়েছে। আমি হাত পা নাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার শরীরটা পাথরের মতো ভারী হয়েছিল। আমি তাকিয়ে দেখলাম জানালার বাইরে সেই লাল আকাশটা ধীরে ধীরে ধূসর হয়ে আসছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন? আমার পাশের মাটিতে পড়েছিল সেই মাটির হাঁড়িটা, সর্দারের সেই অভিশপ্ত হাঁড়ি। ওটা মাটির হলেও ওটা ভাঙা ছিল না, বরং ওটা ছিল একদম চুরমার হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া। আর সেই গুঁড়োগুলোর ভেতর থেকে কালো রঙের এক ধরনের ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে জানালার বাইরে চলে যাচ্ছে। আমি টলটলে বাংলোর বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দিঘির পানি এখন আবার আগের মতো স্থির, কিন্তু সেই পানির রং এখন আর কালো নেই। ওটা হয়ে গেছে মরচে ধরা রক্তের মতো গাঢ় লাল। আমি দিঘির পাড়ের সেই বটগাছটার দিকে তাকালাম। সেখানে করিম গুনিন বসে আছে। তার শরীরটা একদম সোজা হয়ে আছে, কিন্তু তার মাথাটা নিচু। আমি দৌড়ে গুনিন চাচার কাছে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমি চিৎকার করে শক্তি ও লোভ পেয়ে গেল। গুনিন চাচা তখনও বসে আছে ঠিকই, কিন্তু তার সারা শরীরে সাদা হয়ে গেছে। মনে হচ্ছে তার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই। তার সেই উজ্জ্বল চোখ দুটো এখন পাথরের মতো সাদা। কাশেম মিয়া পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে আমাকে দেখে ধরা গলায় বলল, বাবা, চাচা আপনার আত্মা ফিরিয়ে আনতে নিজের সব রক্ত দিঘির সর্দারের দিয়ে দিয়েছে। সর্দার আত্মা ছাড়া ফিরিয়ে যায় না বাবা। গুনিন চাচা নিজের বদল দিয়ে আপনাকে বাঁচাইছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। যে মানুষটাকে আমি মাত্র কয়েক ঘন্টা আগে চেয়েছিলাম, তিনি আমার মতো এক অচেনা মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিলেন। আমি দেখলাম গুনিন চাচার হাতে সেই তামার থালাটা একদম কুচকুচে কালো হয়ে গেছে, যেন ওটা কোনো আগ্নেয়গিরির উত্তাপে পুড়ে গেছে। সেই ঘটনার পর আমি আর এক মুহূর্ত মায়ানগর গ্রামে থাকিনি। আমি তক্ষুনি আমার জীব নিয়ে সেই অভিশপ্ত গ্রাম ছেড়ে পালিয়ে আসি। কিন্তু পালিয়ে এলে কি মুক্তি মেলে? আজ 30 বছর পার হয়ে গেছে। আমি এখন অনেক উঁচুতে থাকি। আমার ঘরের কোনো অন্ধকার নেই। কিন্তু আজও যখন অমাবস্যা আসে, আমি অনুভব করি আমার ছায়াটা আমার থেকে একটু দূরে সরে যাচ্ছে। আজও যখন আমি আয়নার সামনে দাঁড়াই, আমি নিজের চোখের মনির ভিতরে সেই কালিন্দির দিঘির কালো পানির প্রতিফলন দেখতে পাই।
মাঝে মাঝে রাতে যখন গভীর ঘুম থেকে জেগে উঠি, আমি শুনতে পাই আমার জানালার কাছের সেই শব্দ, টুক টুক টুক। আমি জানি সর্দার তার দাম বুঝে পেয়েছে, কিন্তু তিনি আজও ভোলেনি তার রাজ্য থেকে একজন বন্দী পালিয়ে এসেছে। মায়ানগরের সেই কালিন্দির দিঘি আজও আছে, আজও নাকি সেখানকার পানি মাঝে মাঝে টকবগে করে ফোটে। করিমগঞ্জ নিজের জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু আমার আত্মার একটা অংশ হয়তো আজও সেই হাড়ের শহরের কোনো এক খাঁচায় বন্দী হয়ে ঝুলে আছে। বন্ধুরা, মায়ানগরের এই কাহিনী আমাদের শিখিয়ে দিয়েছে কিছু গভীরতা আসলেই শান্তির নয়, ওগুলো হলো অতল এক গহ্বর। আপনি যখন কোনো স্থির পানির দিকে তাকিয়ে শান্ত বোধ করবেন, মনে রাখবেন সেই পানির নিচে হয়তো কেউ একজন ওত পেতে আছে আপনার ছায়া চুরি করার জন্য। আজ এ পর্যন্তই। সাবধানে থাকবেন আর অন্ধকারের মায়ায় কোনো পা দেবেন না। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।